নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি যুক্তিযুদ্ধ। গতকাল একটা দীর্ঘ আলোচনা করেছিলাম বিকেল 5:25 থেকে প্রায় 7টা পর্যন্ত। মূল ইস্যু ছিল বারুইপুর এনকাউন্টার, কিন্তু গতকাল আরও একটা বিষয় আমাদের চারপাশে ঘটে গেছে। জানেন তো, যারা রাজনীতি চর্চা করেন তারা হয়তো বিষয়টা লক্ষ্য করেছেন, কিন্তু গতকালের পর আজকে আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করতে বাধ্য হচ্ছি, কারণ আলোচনাটা হবে আগামী বেশ কয়েকদিনই হবে, তাই আমরা আগে থেকে আলোচনা করছি। গতকাল আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের, মানে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছেন, মূলত ছাত্র যুবরা, তারা রাস্তায় নেমেছিলেন, রাজনৈতিক প্রতিরোধের মুখে পড়েন। তারপরেই দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায়, যারা বিক্ষুব্ধ, মানে দল ছেড়ে গেছেন, ঋতব্রতপন্থী তৃণমূল কিংবা অন্য সাংসদ যারা আছেন এনসিপিআইতে যোগ দিয়েছেন, তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, হয় আপনারা সরাসরি বিজেপি করুন অথবা ফিরে আসুন। একেবারে মোক্ষম সময়ে ফিরে আসার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখন? যখন 21শে জুলাই সামনে। রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা যেটা বলেন সেটা একেবারে ক্যালকুলেশন করে বলেন, স্থান কাল পাত্র অনুযায়ী বলেন। হঠাৎ করে কালকের দিনটাকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিলেন, আজকে এই নিয়ে আলোচনা করব। তবে তার আগে একটা প্রতিবেদন দেখাই, দেখুন আজকে আলোচনা। আর আমি স্বার্থপর বা বিশ্বাসঘাতকতা করেছি আমি বলবো না, করিনি এটাও বলবো না। কংগ্রেস থেকে টিকিট পেয়েছিলাম, আমার হাতে খড়ি অধীর রঞ্জন চৌধুরী সাহেব মহাশয়, ওনাকে আমি মরার আগের দিন পর্যন্ত স্মরণ করব, ওনাকে সারা জীবন মনে রাখবো। উনি আমার গুরুদেব। বিশ্বাসঘাতক, সেদিন নিজেই নিজেকে দাগিয়ে দিয়েছিলেন বাইরন বিশ্বাস, আর এখন কথায় কথায় তৃণমূলের নেতারা দাগিয়ে দিচ্ছেন অন্যকে। বিশ্বাসঘাতক, গদ্দার, বেঈমান এখন বঙ্গ রাজনীতির চেনা শব্দ। ববি হাকিম মেটিয়াপুরে করতে পারেন, আর এটা তো সবচেয়ে বড় গদ্দার। 4 দিন আগে সিপিএম করা মাল লাত খেয়ে তারপরে তৃণমূলের পায়ে ধরে এখানে এসে জায়গা দেয়া। আর যারা বেঈমান তাদের জন্য অত্যাচার বিজেপি আরো বাড়িয়েছে। এই বেঈমানদের ক্ষমা করবেন না। তাহলে গদ্দার, বেঈমান তুমি কার? সম্প্রতি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া যারা হচ্ছে এই বেঈমান বলছেন, ঘটনাচক্রে সেরকম একজন সাংসদ থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন। জেলে বন্দি থাকা অবস্থায় একটা 91 পাতার চিঠি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সম্পর্কে অ্যাড্রেস করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই ডিরেক্টর। কারো নাম করেননি বটে, কিন্তু নিজেই নিজেকে চিনিয়ে দিলেন তৃণমূলের বাগ্মী মুখপাত্র। আমার এটা ভালো লাগছে, শয়নে স্বপ্নে জাগরণে ও যে ওই বালিশ ফালিশ ছেড়ে আমার নাম মনে রাখছে, সেটা আমার পক্ষে রিস্কিও বটে। হ্যাঁ, এটা আমার পক্ষে অত্যন্ত রিস্কি। হ্যাঁ, আমাকে খুব চারপাশ দেখে চলতে হবে। রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী দিদিকে অনুরোধ করব যে আপনি ম্যানেজিং ডিরেক্টরের কাছ থেকে চিঠিটা চেয়ে নিন। ভালো করে পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনার দল তুলে দেওয়ার সলতে কবে পাকানো শুরু হয়েছিল আর কে হচ্ছে দল তুলে দেওয়ার সলতে পাকাতে শুরু করেছিল। নাম না করে তৃণমূলের বেঈমান চেনালেন ঋতব্রত। আমার জীবনে অত্যন্ত কঠিন সময়ের ঋতু, যে সময়টাকে আমাকে কাঁধে বন্দুক রেখেছিল, নিশ্চিত আমি বলি তো, আমার দলের কয়েকজন রেখেছিল, আমার অভিমান ছিল, অভিযোগ ছিল। তার মধ্যে আসল লোকটি মারা গেছে, আমি আর নাম বলতে চাই না, মৃত লোককে আর কত গালাগাল দেবো। বেঈমানির একটা ইতিহাস আপনি অনুভব করতে পারবেন। অসুবিধা হলে ওকেই জিজ্ঞাসা করবেন যেখানে কাটাকুটি রয়েছে। যে কুণাল ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট হুইসেল ব্লোয়ার, যদি ওই চিঠিকে মান্যতা দিতে হয়, তাহলে তোমরা কিসের বিপ্লবী? হ্যাঁ, কিসের বিপ্লবী? বয় বিপ্লবী, বয় বেঈমান, আবার বয় বিক্ষুব্ধ। আসল তৃণমূল কারা? বল এখন কমিশনের কোর্টে। ঠিক তখনই আবার ঘরে ফেরার ডাক দিলেন মমতা। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না। সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। দেখুন, এবার আপনাদের মনে হতেই পারে যে হঠাৎ করে এই বিষয়টা নিয়ে কেন আলোচনা করছি, আপনারা কেনই বা শুনতে যাবেন। আসলে কয়েকদিন পরেই কিন্তু পুরসভা ভোট রয়েছে, কলকাতা পুরসভা বা রাজ্যের অন্যান্য পুরসভা পুর নিগমে ভোট রয়েছে। এবার আপনার বাড়ির সামনে কে কোন সিম্বলটা নিয়ে যাবেন, হাত জোর করে বলবেন,
তার আগে থেকে একটু চর্চা করলে ভালো হয় না? সেই চর্চা করার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিও দুজন রয়েছেন, বাইরে থেকে একজন রয়েছেন, অন্যান্য অতিথিরাও থাকবেন। আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে অফিলা সিনহা, স্বাগত। কংগ্রেসের তরফ থেকে পূজা রায়চৌধুরী। বাইরে থেকে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ বাবু, আপনাকেও স্বাগত। অন্যান্য অতিথিরাও যোগ দিয়ে দেবেন। প্রদীপ বাবু, আপনাকে দিয়ে শুরু করি। আপনি রাজনীতির উথাল পাথাল পুরোটাই দেখেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার বলছেন যে যারা এমএলএ হয়েছেন বা এমপি হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, তা আমি সই করেছিলাম, আমি সিম্বল দিয়েছিলাম, তোমরা বেইমানি করছো, তোমরা গদ্দারি করছো। কোথাও মনে হয় প্রদীপবাবু যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে যে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলেন কিংবা পরবর্তীতে যুব কংগ্রেস নেত্রী হয়েছিলেন, সেইখানে হয়তো প্রদীপ ভট্টাচার্য বা সোমেন মিত্র বা প্রিয়রঞ্জন দাসমুন্সী বা সুব্রত মুখার্জিদের সম্মতি ছিল? আজকে হাসি পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো শুনে। দেখুন, আমি তো প্রায় 50-55 বছর ধরে আমার কংগ্রেস রাজনীতি করা হচ্ছে। আমি এমন ঘটনা বহু দেখেছি, বহু রাজনৈতিক নেতার উত্থান পতন দেখেছি, এবং বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃত্বে রয়েছেন তারা যে বক্তব্য রাখেন সেই বক্তব্যের সঙ্গতি কতখানি রাখেন সেই বিষয়ে আপনাদেরও যেমন সংশয় আছে, বাংলার মানুষেরও আছে, আমার তো আছে, এবং আমি নিজে স্পষ্ট কানে শুনেছি এবং চোখে দেখেছি। সুতরাং আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কথা বলছেন সেটাকে শিরোধার্য মনে করার কোনো কারণই নেই। কালকেই হয়তো আবার দেখবেন ঘটনার প্রবাহে তিনি এমন মন্তব্য করতে শুরু করেছেন যে মন্তব্যের সঙ্গে আজকে মন্তব্যের কোনো সম্পর্কই নেই। সুতরাং ঘটনাটা যে কোন দিকে যাবে এই মুহূর্তে বলা মুশকিল। আসলে দুজনেই কিন্তু প্রাচীরে দাঁড়িয়ে আছেন। আপনি একবারও ভাববেন না যে একজন প্রাচীরে দাঁড়িয়ে আছে, ঋতব্রতরা দাঁড়িয়ে আছে, তা নয়। প্রাচীরে প্রাক্তন মুখ্যমন্ত্রীও দাঁড়িয়ে আছেন, ঋতব্রতরাও দাঁড়িয়ে আছেন। কারণ সবাই অপেক্ষা করছেন হুইসেলের দিকে, কখন হুইসেলটা বাজবে, কে হুইসেলটা বাজাবে, নির্বাচন কমিশন, তখন তারা সেই দিকে ঝাঁপ মারবেন। এখন ঝাঁপ মারার সময়ে কে কতজন কোন দিকে ঝাঁপ মারবে সেটা কিন্তু হলফ করে এক্ষুনি কেউ বলতে পারে না। এটা তো ঘটনা যে যারা আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরোধিতা করছেন তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বল নিয়েই দাঁড়িয়েছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে লাগিয়েই তো ভোট করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেই তো ভোট করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন আমাকে ভোট দিচ্ছেন আপনারা, তখন তারা করতালি দিয়েছেন। সুতরাং তাদের যে মানসিকতার হঠাৎ করে আবর্তন, এটা যে কোনো বিবর্তনের ধারার মধ্যে দিয়ে প্রবাহিত হবে আমি কি করে বলবো বলুন তো, বলা বড় মুশকিল। এমনটাও হতে পারে যে এদের কারো বিরুদ্ধে। ইতিহাস বলছে যে কংগ্রেস রাজনীতিতে এই দল ভাঙা, দল থেকে বেরিয়ে যাওয়া, অন্য দল করা, অন্য সিম্বল নিয়ে আসা, এটা খুব একটা নতুন কিছু নয়। আমি যদি 69 আর 78 দুটো ঘটনা বলি, একেবারেই নয়। বেরিয়ে গিয়ে কেউ কংগ্রেস আর তৈরি করলেন, কেউ কংগ্রেস আই তৈরি করলেন। একটা স্লোগান সেই সময় বঙ্গ রাজনীতির ময়দানে খুব বহুল প্রচলিত হয়েছিল। সেই সময় আমরা জন্মাইনি, পরবর্তী সময় শুনেছি যে এলো গাই সঙ্গে বাছুর সিপিআই, ব্যক্তিটির নাম ইন্দিরা গান্ধী। অর্থাৎ এটা যে কংগ্রেস রাজনীতির প্র্যাকটিসের মধ্যে পড়ে, এটা তো অস্বীকার করতে পারেন না। দেখুন, আমি তো আপনাকে বলছি কংগ্রেসের রাজনীতিতে 140 বছরে কংগ্রেসের রাজনীতির যে 5 খণ্ড বই এআইসিসি প্রকাশ করেছে, যদি পড়েন দেখবেন অসংখ্যবার কংগ্রেসের ভাঙন ঘটেছে। আমরা বলেছি ইনার ডাইনামিজম, কংগ্রেসের ইনার ডাইনামিজম কখনো রয়েছে কখনো নেই। আজকে সিপিএম পার্টির সব থেকে বড় বড় নেতা সরোজ মুখার্জি মতো মানুষেরা কংগ্রেস করতেন, কে না করতেন। বহু অসংখ্য মানুষের নাম আপনাদের কাছে বলে রাখেন। সুচিত্রা কৃপানলী কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, সুচিত্রা কৃপানলী, এরকম অসংখ্য নাম আপনাদের কাছে বলে। সুতরাং কংগ্রেস থেকে ভেঙে গেছে, আবার কংগ্রেসে এসছে, এই উথাল পাথাল তো কংগ্রেসে অনবরত করছে। এই মধ্যে দিয়ে কিন্তু কংগ্রেস এগোচ্ছে, এবং আপনি আশ্চর্যজনকভাবে লক্ষ্য করবেন তাতে কিন্তু কংগ্রেসের শক্তি ক্ষয় হচ্ছে না তা নয়,
কখনো কংগ্রেসে বিপুল শক্তি ক্ষয় হচ্ছে, আবার কখনো কিন্তু এমন জোয়ার ভাটার টানে কংগ্রেসের শক্তি কিন্তু দ্বিগুণভাবে বর্ধিত হয়ে যাচ্ছে। ঠিক, মানে এখন দুটোই হয়েছে যেমন আর কি, কখনো গত ভাটা বার কখনো বা জোয়ার। প্রদীপবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনি যে ইনপুটগুলো দিলেন সেটা নিয়ে আমরা বাকি আলোচনাটা চালিয়ে নিয়ে যাব। ঝন্টু বড়াইক বিশ্লেষক আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন মৃত্যুঞ্জয় পাল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ঝন্টুবাবু, যেটা দিয়ে আলোচনাটা শুরু করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তো 4 তারিখের পর থেকে অনেকবার ফেসবুক লাইভ করেছেন, ভিডিও বার্তা দিয়েছেন, কিন্তু গতকাল যখন দেখলাম কালীঘাটপন্থী তৃণমূলের ছাত্র যুবরা কর্মীরা রাস্তায় নামলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন কর্মীদের কথা বলে, যারা নেতা বিক্ষুব্ধ হয়েছেন তারা দলে ফিরে আসুন। রাজনৈতিক দলের পোড়খাওয়া নেতা নেত্রীরা না স্থান কাল পাত্র খুব ভালো মতোই ক্যালকুলেট করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের বার্তার কৌশলটা কি মনে হয়? না দেখো, পরিষ্কার উনি উজ্জীবিত হয়েছেন, মানে একটা অক্সিজেন তো তিনি পেয়েছেন। কালকে যখন এক ঝাঁক তৃণমূলের বসে যাওয়া, হতোদ্যম হয়ে যাওয়া একটা সংগঠনের কিছু মানুষ গিয়ে, একটা বড় অংশের মানুষ গিয়ে, কিছু বললে হয়তো ভুল ব্যাখ্যা করা হবে, তারা গেলেন এবং রীতিমতন শাসকের চোখে চোখ রেখে তারা লড়লেন। একটা সাময়িক এমন একটা পরিস্থিতি হলো যে মমতা ব্যানার্জিকে ভুল করে হলেও তিতি বিরক্ত হয়ে তার দলের সমর্থক যিনি ওই ভিড়টাকে কন্ট্রোল করে মমতাকে সেভ করতে গেছিল, তাকেও মার দিতে হলো, থাপড় দিতে হলো। এই জায়গায় দাঁড়িয়ে তিনি যে কিছুটা হলেও চেনা ছকে, এটা কি উজ্জীবিত হয়ে, নাকি ওই যে কর্মী যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন বা যারা আছেন কিনা জানা নেই, তাদের চোখে বিক্ষুব্ধদের ভিলেন প্রতিপন্ন করার জন্য? না না না, আমি বিশ্বাস করি না। কারণ ওই পরিস্থিতিটা যদি ভালো করে তুমি তাকিয়ে দেখো, এবং আজকে ওই ভদ্রলোকের স্টেটমেন্টটাও আমি তোমার চ্যানেলেই সম্ভবত দেখছিলাম একটা ইন্টারভিউতে বা একটা ইউটিউব চ্যানেলে, তিনি কিন্তু কনসার্ন সেটা বলছেন যে মমতা ব্যানার্জি একটা টেম্পার লস হয়েছে। দেখো, বয়স হয়েছে, এত বড় একটা ধাক্কা খেয়েছে, এটা মানুষ তো আমরাও তো সারাদিন ওই রকম একটা চর্চায় থাকলে মাঝে মধ্যে আমরাও টেম্পার লস করি। এই যে জায়গায় কালকে মমতা ব্যানার্জি একটা কৌশল অবস্থান নিলেন, দেখো ঋতব্রত শিবিরের সবাইকে তিনি পাবেন, আমরা আসবো, তবে তার আগে পাবেন না, যদিও আসবো একটা ছবি দেখাই, চর্চার ছবি এই মুহূর্তে সবার আগে TV9 বাংলা দেখাচ্ছে। নবান্নে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, PCR কে বলবো ছবি প্লে করতে, এক্সক্লুসিভ। নবান্নে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে অভিনেতা। গত সোমবার প্রসেনজিতের বাড়িতে যান অমিত শাহ, আর এবার নবান্নে প্রসেনজিৎ। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা। নবান্নে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সেই ছবি এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাচ্ছি আমরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে অভিনেতা। গত সোমবার প্রসেনজিতের বাড়িতে গেছিলেন অমিত শাহ, নিশ্চয়ই মনে আছে আপনাদের, আর এবার নবান্নে প্রসেনজিৎ। এই ছবি অনেক কথা বলে, কিন্তু এখনো পর্যন্ত কোনো পক্ষ কোনো কথা বলেনি এটা নিয়ে। যে কথা বলার ছবিটাই বলছে, জানি না সেটা আগামী দিনে কোথায় গিয়ে কি দাঁড়ায়। ছবি কথা বলে, ভিডিও কথা বলে, সাক্ষাৎকারও কথা বলে, ফলে এই কথাগুলো মেলাও অনেক কিছুই বেরিয়ে আসবে। সামনে রাজ্যসভার 3 জন মুখ যাবেন। আমার কথা সেখানে নয়, আলোচনাটা কেটে গেল যে দেখো মমতা ব্যানার্জি পলিটিক্যাল দর্শনটা ডিনায়াল ডিফেন্স মেকানিজম। ডিনায়াল তিনি স্বীকার করবেন না। কার বান্ধবী, তার দলের মুখ্য সচেতকের বান্ধবীর খাটের তলায় টাকা পাওয়া গেলে ওটা ওর পার্সোনাল বিষয়, ডিনায়াল। আবার ডিফেন্স, কালকে যে মেকানিজমটা তিনি দেখালেন, কৌশল ডিফেন্স, তিনি জানেন ঋতব্রত আসবেন না এখানে, কিন্তু যারা আসতে পারেন ওর মধ্যে, যারা অনেক কিছু ডিম থেরাপির ভয়ে দুর্নীতি এক্সপোজ হয়ে যাবে, শাসক দলের রোষানলে পড়বে বলে ওখানে গিয়ে পলিটিক্যাল আশ্রয় নিয়েছে, তাদের যদি ভাঙন ধরাতে পারেন, কিংবা যদি ধরো পারলেন না, 64 জনের কেউ আসলেন না, কিন্তু তার দলের এক্সিস্টিং যারা আছে সবাই দল নীলমণি, তাদের মধ্যে একটা বার্তা দেওয়া যে আমি কিন্তু নাও মুভ একটু থামাচ্ছি। জন্টুদা, নবান্ন থেকে সোমা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সোমা। তোমরা যে ছবি পাঠিয়েছো দেখালাম দর্শকদের, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কখন পৌঁছলেন? দেখো, কিছুক্ষণ আগেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি নবান্নে এসেছেন, এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি দেখা করবেন। তবে দেখো, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নেই, তিনি ব্যক্তিগত কারণে তিনি একটু বাইরে গেছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন বলে আমরা জানতে পারছি। দেখো, এই মুহূর্তে যখন রাজ্যসভার প্রার্থী হওয়া নিয়ে জল্পনা চলছে, সেই সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একেবারে নবান্নে আসাটা সেটা তাৎপর্যপূর্ণ। তবে দেখো, জল্পনার মধ্যে
মধ্যেই রয়েছে বিষয়টি। আরেকটি বিষয় বলি, দেখো গত 6 তারিখে আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে, সেখানেও তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। তাহলে কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি রাজনীতিতে আসছেন, এই জল্পনা যেমন উঠে আসছে, অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি নবান্নে এসেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। সেক্ষেত্রে এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি, সেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো রকমভাবে তিনি কিছু করতে চাইছেন কিনা, সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন কিনা, সেটাও কিন্তু জল্পনার মধ্যে রয়েছে। তবে বিশেষ গুরুত্বপূর্ণ যে তিনি জল্পনা যেটা রয়েছে রাজনৈতিক মহলে যেটা মনে করছে যে এই সময় অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়িতে যাওয়া, তারপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নবান্নে আসা, তাহলে কি তিনি রাজনীতিতে নামছেন? টাইমলাইনগুলো সাজালে অনেক কিছুই, অনেক জল্পনায় চলে আসছে। সোমা সঙ্গে থাকো, সোমা সঙ্গে থাকো, তোমার কাছে পরবর্তী সময় আবারও আসবো। তবে শ্রমিক ভট্টাচার্যের একটা বক্তব্য লাইভে আসছে, শোনা যায়। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ কি বদলাতে বাকি আছে? আরে তুমি না শ্রমিক ভট্টাচার্য ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। ঘটনাটা ঠিক তার আগে কি ঘটেছিল জানি না, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য কিনা। সল্টলেকে বিজেপির যে পার্টি অফিস, সেখানে তৃণমূল ত্যাগী রাজ্যসভার প্রাক্তন 3 জন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক তিনি আসছেন। এখনো পর্যন্ত যে খবর পেয়েছি আমরা, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব তারা গেছিলেন, প্রকাশচিক বড়াইক তিনি আসছেন এখনো পর্যন্ত, সেই খবর পেয়েছি আমরা। ডিটেল নেব, সহকর্মীরা আছেন। তবে তার আগে মৃত্যুঞ্জয়, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন ফিরে আসো আর নইলে যাও বিজেপি করো গিয়ে। আমি জানি না মোটিভেটেড হয়েছেন কিনা তিনজনে। মোটিভেটেড হতেই পারে। দেখুন, আমরা কথা হলো যে আমাদের দলে যাদের এই যাদের দেখাচ্ছেন, সুখেন্দু শেখর রায় তিনি কংগ্রেস করতেন, প্রণববাবুর পিছন পিছন ঘুরতেন, রাজনৈতিক প্রতিষ্ঠাতা কংগ্রেসে সেরকমভাবে পায়নি। তৃণমূল কংগ্রেসটা এসছেন, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠাতা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এবার ওনার মনে হয়েছে যে সবসময় শাসক দলের সাথে কিছু অনেকেই চায় যে সুযোগ সুবিধা নেব। দুটো কারণ হতে পারে, যে আমি বিরোধিতা করার বা বিরোধী রাজনৈতিক দল করার যে স্পিরিটটা সেটা আমার মধ্যে নেই, সেই ক্ষমতা আমার মধ্যে নেই। দ্বিতীয় হতে পারে যে আমি এত দুর্নীতি করেছি যে আমার এখন সরকার চলে যাওয়ার পরে আমার শাসকের শরণাপন্নই হতে হবে। আর আমরা জানি বিজেপি মানেই ওয়াশিং মেশিন। বিভিন্ন জায়গার বিভিন্ন দলে যাদের বিরুদ্ধে বিজেপি একাধিকবার অভিযোগ করেছে, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এবং আশেপাশের রাজ্যের ক্ষেত্রেও, তাদেরই বিজেপি একদম আসন পেতে তাদের বড় আসন দিয়েছে বিভিন্ন জায়গায়। কাউকে মুখ্যমন্ত্রী করেছে, কাউকে ডেপুটি চিফ মিনিস্টার করেছে, কাউকে স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন, কেন্দ্রীয় মন্ত্রী দিয়েছেন, একাধিক নাম আমি বলতে পারি। তো আমার বক্তব্য হলো এগুলো নতুন কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের কথা বলেছেন, যে যারা তৃণমূলের টিকিটে জিতে এসছেন, যারা 2 মাস আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী বলেছেন, যারা 2 মাস আগেও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেখিয়ে ভোট চেয়েছেন, তারা যদি আজকে কোনো চাপের ক্ষেত্রে, এই চাটন নৃত্যদের মতো আমি কথা বলছি না, যারা সব সময় চায় যে শাসক দলের পিছনে ঘুরঘুর করবে, মানে যাদের মনি দুটো বিস্কুট ছুঁড়ে দেবে, তারা লেজ নাড়াতে গিয়ে বিস্কুটটা তুলে খাবে, সেই তাদের কথা বলছি না। কিন্তু যারা কোনো কিছু ভুল, মানে কিছু ভয়ে, যাদের ভয়ে দেখানো হচ্ছে, তাদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বিজেপি রিঅ্যাকশনটা নিয়ে তারা আসুক, আমাদের কাছে ফিরে আসুক। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হচ্ছে, আপনাদের প্রেসিডেন্ট, স্টেট প্রেসিডেন্ট ক্যামেরার সামনে একবার পরিষ্কার করে দিয়েছেন। পরিবর্তন হয়েছে সেটাই বলেছেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। উনি যেটা বলছেন যে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি কিন্তু তার যা সরকারি পদ ছিল, রাজনৈতিক পদ ছিল, সেই সমস্ত কিছু ত্যাগ করে এসেছিলেন, কোনো কিছু বাঁচানোর জন্য নয়। তিনি দুর্নীতির সঙ্গে থাকবেন না বলে এসেছিলেন, এটা মাথায় রাখতে হবে। বারবার বিজেপিকে ওয়াশিং মেশিন বলে নিজেদের পিঠ বাঁচাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মূলত যেভাবে ভোটটা হয়েছিল তাতে বলেছিলেন যে আমার মুখে ভোট হচ্ছে। 294টা যে পদ আসন রয়েছে এমএলএদের, প্রত্যেকটা সিটে
আমি প্রার্থী এটা ভেবে ভোট হচ্ছে। এবং তারপরেও আমি একজনের আর নাম নিচ্ছি না, তিনি গতকাল সম্ভবত একটা মন্তব্য করেছেন, সবাই তো বলেছেন একটাই পোস্ট আর সব ল্যাম্পপোস্টরা চলে গেলে ক্ষতি কি? ঠিক আছে, তাহলে উনি ল্যাম্পপোস্টদের চাইছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ল্যাম্পপোস্টদের চেয়েছেন। এইবার তার মুখে যদি ভোট হয়ে থাকে তাহলে সেই সমীকরণে ওনার যারা দলত্যাগী পদত্যাগী এখন বর্তমানে ওনাকে ত্যাগ করেছেন, গৃহত্যাগী, তারা তো এটাই তাহলে মনে মনে সাইকোলজিক্যাল তাদের এফেক্ট মনে হয়, আমার মনে হয়। কারণ তিনি একবার কম্পার্টমেন্টাল পেয়েছেন আর এবারে তিনি একেবারে ফেল করেছেন। তো এই যে ফেল মুভ, এটার সঙ্গে হয়তো থাকতে পারছে না, তাদের কাছে গ্রহণযোগ্যতা নেই, কারণ পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। সেই জন্য আমাদের সহকর্মী সুদীপ্ত ছিল, সুদীপ্ত ডিটেল দাও কি ঘটেছে। সুদীপ্ত শুনতে পাচ্ছ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যাবো সুদীপ্তর কাছে। তো তার আগে কংগ্রেসের কাছে একটু চলে যাই, পূজা রয় চৌধুরী। পূজা, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা গতকাল বলেছেন যে সরাসরি বিজেপি করুন নয়তো তৃণমূল কংগ্রেস করুন, কর্মীদের রক্ত নিয়ে, ভালো করে লাইনটা শুনবেন, কর্মীদের রক্ত নিয়ে আমার দেওয়া সিম্বল নিয়ে আপনারা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, কর্মীদের কথা উল্লেখ করেছেন। যদি কর্মীদের রক্তর কথাই বলা হয় তাহলে 21শে জুলাই যাদের রক্তে কলকাতার রাস্তা ভিজেছিল তারা তো কংগ্রেসের কর্মী ছিলেন, তাই না পূজা? প্রথম শুরু করব, ওই একটা প্রবাদ আছে না, কাঠ কয়লা খেলে কাঠকলা মানে পটি করতে হয় আর কি, যদি আমি ভালো বাংলায় বলি। তো ঘটনা হলো তৃণমূলের অবস্থাটা ঠিক এরকম হয়েছে। উনি হাত ধরে বিজেপিকে এনেছেন, ভেবেছিলেন যে না, রাজনাথ সিংয়ের হাতে চকলেট স্যান্ডউইচ খেয়ে জাতীয় সড়ক আটকে আমি বেশ সুন্দর একটা দল গঠন করলাম, আমাদের সাথে বেইমানি করেছে, কংগ্রেসের পিঠে ছুরি মেরেছে। কিন্তু ঘটনা হলো উনি, এই হিস্ট্রি রিপিটস ইটসেলফ, উনি আজকে এটা বুঝতে পারছেন। ওই একটু আগে বললেন যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আর যেটা উনি এই পোস্ট মানে ল্যাম্প পোস্টটাও যে পোস্টটা আছে, ওরা দেখুন এখন ভালো তৃণমূল খারাপ তৃণমূল, এখন আমাদের হাসি পায় এই কথাগুলো শুনতে গেলে। কারণ এখানেও আপনি আমার সাথে যে বন্ধু আছেন ওনাকেও আপনি লিখেছেন যে তৃণমূল নেতা মমতাপন্থী, মানে লিখে দিতে হচ্ছে। এখন আর তৃণমূলটা সেইভাবে আমরা লিখতে বাধ্য হচ্ছি, কারণ আসল নকল তো আমরা বলতে পারি না, এখনো পর্যন্ত বিষয়টা পরিষ্কার হয়নি কি আসল কি নকল। দুপক্ষই দাবি করছে আমরা আসল না, ভালো তৃণমূল হলো বিজেপির এ টিম, আর বাকি যে তৃণমূলটা পচা তৃণমূল যেটা, তার জন্য 3 মাস সময় বরাদ্দ দেওয়া হয়েছে। সেটা 3 মাস দেওয়া হয়েছে যে ওরা কদিন বাদে ওয়াশিং মেশিনে এসে ভালো হয়ে যাবে। কিন্তু ঘটনা হলো 21শে জুলাই, সেটা কংগ্রেস হয়তো শহীদ মিনার ভরানোর ক্ষমতা, যদি আপনি বলেন হ্যাঁ আমাদের অত টাকা খরচা করে মাছ ভাত খাইয়ে ডিম ভাত খাইয়ে আমরা হয়তো ভরাতে পারিনি, কিন্তু এই যে শহীদেরা, এরা তো আপনি বললেন রক্ত, মানে এটা কংগ্রেসের রক্ত, আমরা কিন্তু তাদেরকে স্মরণ করে গেছি প্রত্যেকটা বছর। 93 সালের পর থেকে সেটা ওনারা হয়তো ব্রিগেড ভরিয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু আমরা কিন্তু ছোট ছোট কার্যালয়ে পার্টি অফিসে এইগুলো করেছি। আর এইবার দল তো ধরে রাখতে পারেন, এইবার না না দেখুন কারিশমা বলুন, দল ভাঙানো বলুন, আমার বিজেপি বন্ধু একটু আগে বললেন যে শুভেন্দু বাবু ওনার সব পদ ছেড়ে উনি সব কিছু মানে মোহ মায়া ত্যাগ করে উনি বিজেপিতে গেছিলেন, কোনো কিছু মানে কোনো নেই, সব কিছু ছেড়ে। আর কংগ্রেসের কাছে তো দেখুন আমরা না আছে পদ, আমরা একজন তো আপদ হয়ে বসে আছি 50 বছর ধরে। আমাদের কাছে কি আছে? আমাদের কাছে হলো না তোলাবাজির পয়সা আছে, আমাদের কাছে আছে কংগ্রেসের যে সেন্টিমেন্ট। এবং আমাদের কাছে একটা বড় পাওনা, সেটা হলো কেউ আমাদেরকে চোর বলতে পারে না, চোর বলতে পারে না। দেখুন আজকে যে ভাঙনটা নিয়ে আমরা আলোচনা করছি, এই ভাঙন কিন্তু আদর্শগত কোনো ভাঙন নয় যে সিপিআই থেকে সিপিআইএম হলো, কিংবা আদর্শগত একেবারেই নয়। কিন্তু আজকে আমার অবাক লাগছে একটা জিনিসে, যে বিজেপি তার নিজের কোনো ক্যান্ডিডেট ছিল না মুখ্যমন্ত্রী করার, সেটাও আজকে কংগ্রেস থেকে করতে হচ্ছে। এই কথাটা এখানে বোধহয় প্রযোজ্যই নয়। একে করে ঝন্টুদা দেখো, একটা তো প্রচলিত কথাই আছে, ইমোশনাল ফুলদের রাজনীতিতে স্থান নেই, কোনো ইমোশনের কোনো জায়গা নেই, রূঢ় বাস্তব। ঠিক একইভাবে প্রণববাবু যখন দল ছেড়েছিল রূঢ় বাস্তবের সম্মুখীন হয়ে ছেড়েছিলেন, বা ভারতবর্ষে তো একমাত্র কংগ্রেসই যার রক্তক্ষরণ হয়ে সবচেয়ে বেশি আঞ্চলিক দল হয়েছে। এবং ঘটনা এটাও ঠিক যে কংগ্রেস সেখানে ব্ল্যাক হোল হয়ে গিয়ে সবাইকে আবার অ্যাবজর্বও করেছে।
আঞ্চলিক দলের সবটাই প্রায় আবার উপরিপাতিত হয়েছে কংগ্রেসে। প্রশ্নটা হলো এটা একদম বাস্তব, রেজিমেন্টেড কংগ্রেস রেজিমেন্টেড দল নয়, কংগ্রেস লিডার বেস পার্টি, তৃণমূল লিডার বেস পার্টি, লিডারই সব কথা, ক্যাডারদের কোনো ভূমিকা নেই। ঠিক একইভাবে মতাদর্শের ভিত্তিতে বাম দল এবং আজকে বিজেপি তারা মতাদর্শ ভিত্তিক দল, সেখানে যদি আমরা এই অঙ্গে এরকম ডিসপুট দেখতে পাই যে অন্য দল থেকে মতাদর্শের বাইরে গিয়ে, আদর্শের বাইরে গিয়ে আনতে হয়। একটু ইউসুফ পাঠান নবান্নে